তো আমরা সলিড জিওমেট্রি দিয়ে স্টার্ট করেছিলাম, তো আজকে আমরা এখান থেকে শুরু করব। তো আমরা আরো 2-3 মিনিট ওয়েট করি। সো ইন্ট্রোডাকশন টু সলিড জিওমেট্রি দিয়ে যদি আমরা স্টার্ট করি, তো দেখেন আমরা কোঅর্ডিনেট প্লেন নিয়ে ডিসকাস করেছিলাম প্রিভিয়াস ক্লাসে। সো কোঅর্ডিনেট প্লেন মিন্স আমাদের আচ্ছা, লেখাগুলো কি দেখা যাচ্ছে স্যার? আমি একটু পরে স্লাইডে লিখবো হোয়াইট বোর্ডে। সবাই কি দেখতে পাচ্ছেন লেখাগুলা? জি স্যার, দেখা যাচ্ছে। সো কোঅর্ডিনেট প্লেন বলতে আসলে আমরা কি বুঝি দেখেন, আমি যে এখানে মার্ক করতেছি, সো এই আইডিয়াগুলো দিয়ে আমরা শেষ করেছিলাম। সো এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিস দ্বারা আবদ্ধ যে ক্ষেত্র, সেখানে কতগুলো প্লেন উৎপন্ন হয়। তো কোঅর্ডিনেট প্লেন বলতে বোঝায় সেখানে এক্স ওয়াই প্লেন থাকতে পারে, তারপর কি ওয়াই জেড প্লেন থাকতে পারে, আবার জেড এক্স প্লেনও থাকতে পারে। তো যেহেতু অনলাইন ক্লাস, কারো কিছু লেখা লাগবে না, আমি স্লাইড সব লিখে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? সবাই একটু বোঝার চেষ্টা করি। সো এগুলোকে বলা হয় কোঅর্ডিনেট প্লেন। আর অরিজিন আমরা কাকে বলি স্যার? এই কোঅর্ডিনেট প্লেন গুলা যেই পয়েন্টে মিট করে সেটাকে আমরা বলি অরিজিন। আর কোঅর্ডিনেট অ্যাক্সিস আমরা কাকে বলি স্যার? এনি আইডিয়া? আমরা তো প্লেন বুঝছি যে দুইটা লাইন দ্বারা আবদ্ধ ক্ষেত্র। তো কোঅর্ডিনেট অ্যাক্সিস আমরা কাকে বলি স্যার? কোঅর্ডিনেট অ্যাক্সিস বলি সেই লাইনগুলোকে আমরা বলি কোঅর্ডিনেট অ্যাক্সিস, যেমন এক্স ওয়াই এবং জেড। এখন এই লাইনগুলোকে আমরা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট কেন বলি? কারণ এই প্রত্যেকটা লাইন হচ্ছে একটার সাথে আরেকটা পারপেন্ডিকুলার, এক্স পারপেন্ডিকুলার টু ওয়াই, ঠিক আছে, ওয়াই পারপেন্ডিকুলার টু জেড। সেই জন্য এই কোঅর্ডিনেট সিস্টেমকে আমরা বলি রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। সো আমরা তো অকটেন্ট নিয়ে কথা বলেছিলাম। সো অকটেন্টের মিনিংটা কি মনে আছে স্যার? এখানে দেখেন একটা টেবিলে বলা আছে অকটেন্ট মানে হচ্ছে টোটাল যে 8টা সেগমেন্টে তৈরি হয়, আমাদের যে কোঅর্ডিনেট অ্যাক্সেস গুলো আমরা পাই, সেটা টোটাল শূন্যস্থানকে 8টা সেগমেন্টে ভাগ করে। তো এই 8টা সেগমেন্ট কি কি? ও এক্স ওয়াই জেড, এক্স প্রাইম ওয়াই জেড, তারপরে কি ওয়াই এর ভ্যালু নেগেটিভ আসতে পারে, তারপরে লাস্টেরটা হচ্ছে ও এক্স ওয়াই জেড প্রাইম। এখানে হচ্ছে একটা একটা করে ভ্যালু নেগেটিভ, ঠিক আছে? এখন যদি এরকম হয় যে ও এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম, আচ্ছা ওয়াই প্রাইম জেড প্রাইম এই কথাটার মানে কি? আমরা যে বলতেছি যে প্রাইম নোটেশন, সো এই জিনিসটার মানে হচ্ছে এক্স এক্সিস বরাবর পজিটিভ ডিরেকশন হচ্ছে এক্স, ঠিক তার নেগেটিভ ডিরেকশনকে আমরা বলি এক্স প্রাইম, ঠিক আছে? ঠিক তেমনি ওয়াই এর ক্ষেত্রেও কিন্তু দুইটা ডিরেকশন আছে। তো সাইন গুলা কি বোঝা যায় স্যার? যেমন আমরা যদি বলি এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম, দ্যাট মিনস এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ জেড নেগেটিভ। তাহলে আমি যদি একটু এখানে লিখে বুঝাই, আচ্ছা এই স্লাইডটা কি দেখা যাচ্ছে স্যার? আজকে একটু এখানে লিখবো আমি। সবাইকে এই স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি স্যার। সো আমরা বলতে পারি কোঅর্ডিনেট অ্যাক্সিস মানে হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, আর অরিজিন হচ্ছে এই কোঅর্ডিনেট প্লেন গুলার মিটিং পয়েন্ট। আর কোঅর্ডিনেট প্লেন হচ্ছে এক্স ওয়াই প্লেন, ওয়াই জেড প্লেন এবং জেড এক্স প্লেন। এখন এক্স ওয়াই প্লেনের উপরে কার ভ্যালু জিরো, আর ওয়াই জেড প্লেনের উপরে কোন ভ্যালু জিরো, আর জেড এক্স এর উপরে কোন ভ্যালু জিরো, তার মানে এক্স ওয়াই প্লেনের উপরে সবসময় মনে রাখবেন জেড এর ভ্যালু জিরো আসবে, ওয়াই জেড প্লেনের উপরে এক্স এর ভ্যালু জিরো। আচ্ছা আমার লেখা কি সবাই দেখতে পাচ্ছেন? অ্যান্ড জেড এক্স প্লেনের উপরে ওয়াই এর ভ্যালু জিরো আসবে। সো অকটেন্ট বলতে আমরা বুঝি টোটাল যে 8টা সেগমেন্ট পাই, ঠিক আছে, সেই 8টা সেগমেন্টকে আমরা বলি অকটেন্ট। সো যে কোনো একটা পয়েন্টের অবস্থান যদি আমরা বলি, যেমন পি এক্স ওয়াই জেড, তো এই এক্স দ্বারা বোঝায় এক্স কোঅর্ডিনেট, ওয়াই দ্বারা বোঝায় ওয়াই কোঅর্ডিনেট, এবং জেড রিপ্রেজেন্টস জেড কোঅর্ডিনেট। তো যে কোনো একটা পয়েন্ট যদি 3 ডাইমেনশনাল হয়, তার মানে সেটার হচ্ছে 3টা সেগমেন্ট বা 3টা অংশ থাকে। সো ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, সো মনে করেন কোঅর্ডিনেট অ্যাক্সিসের উপরে 3টা পয়েন্ট আছে, সরি 2টা পয়েন্ট আছে যেটা 3টা সেগমেন্ট, তার মানে এই পয়েন্টগুলো হচ্ছে 3D, ঠিক আছে? তো এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান যদি পি এর কোঅর্ডিনেট হয়, এক্স টু ওয়াই টু জেড টু যদি কিউ এর কোঅর্ডিনেট হয়, তাহলে পি কিউ এর লেন্থটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার। এভাবে প্রত্যেকটা পয়েন্টের ডিফারেন্সকে স্কোয়ার করব।
সো একটা এক্সাম্পল দেখেন, বলা আছে পি একটা পয়েন্ট। আচ্ছা, পি পয়েন্টের কোঅর্ডিনেটটা বলা আছে 4 3 -6। কিউ পয়েন্টটা বলা আছে -2 1 -3। তাহলে পি কিউ এর যে লেন্থ সেটা কি হবে? কিউ থেকে পি এর পয়েন্ট গুলা বাদ যাবে। সো আমরা সবসময় লাস্ট পয়েন্ট থেকে ফার্স্ট পয়েন্ট গুলা বাদ দিব। ঠিক আছে? সো এটা কি বোঝা যাবে স্যার? সো লাস্টে আমরা ইউনিট লিখবো। দ্যাট মিনস পি কিউ পয়েন্টের যে লেন্থ সেটা হচ্ছে 7 ইউনিট। যদি আমরা জিওমেট্রিক্যালি দেখার চেষ্টা করি তাহলে পি থেকে কিউ পর্যন্ত যে দূরত্ব সেটার লেন্থ হচ্ছে আমাদের 7 ইউনিট। এখন আমি যদি বলি ওপি যে লেন্থ, সেই লেন্থটা তাহলে কিভাবে বের করা যায়? ও মানে তো আমাদের অরিজিন, রাইট? তাহলে এটার আইডিয়াটা কি হবে স্যার? আমি যদি বলি ওপি এর লেন্থ কি হবে? এনিওয়ান? যেমন 0 - 4 কি হোল মানে স্কয়ার। 0 থেকে পি পর্যন্ত ডিসটেন্স না? যেমন আমি যদি বলি অরিজিন, এই লেন্থের ফর্মুলা কি হবে? তার মানে প্রত্যেকটা পি এর কোঅর্ডিনেট থেকে আমাদের 0 বাদ যাবে না? এটা যেটা আসবে সেটা লাস্টে আমরা ইউনিট লিখবো। বোঝা যাচ্ছে স্যার? সো এখন একটু কিছু কথা নিয়ে ডিসকাস করি। যেমন, আচ্ছা, আমাদেরকে যদি বলা হয় একটা ত্রিভুজের পেরিমিটার বলতে আসলে কি বুঝি? একটা ত্রিভুজের পেরিমিটার বলতে কি বোঝায় স্যার? পরিধি। এখন মনে করেন আমি একটা চিত্র যদি আঁকি, একটা আইডিয়া দেই। সো সবাই জাস্ট ক্লাসটা একটু বুঝে নিই স্যার, তাহলেই হবে। আমি স্লাইডটা দিয়ে দিব। যেমন এ বি সি একটা ত্রিভুজ আছে। এ পয়েন্টের কোঅর্ডিনেট মনে করেন বলা আছে 1 2 3, 4 5 6, আর সি বলা আছে 7 8 9। এখন আমাদের বলছে পেরিমিটার অফ এবিসি। তো এই পেরিমিটারটা কিভাবে বের করা যায় স্যার? সো এটা আমরা এইভাবে বলতে পারি না, এ বি এর যে লেন্থ, সবগুলো প্লাস বিসি এর যে লেন্থ হবে প্লাস সি এর যে লেন্থ হবে। এখন দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তো আমাদের এই ফর্মুলাটা, রুট ওভার ডিস্টেন্সের ইন জেনারেল যে ফর্মুলা। তো এটা কি পারা যাবে স্যার? সো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পয়েন্টের ডিস্টেন্স, সেগুলো আমরা যোগ করলে ত্রিভুজের পেরিমিটার পেয়ে যাব। এখন আমাকে যদি কোশ্চেনে বলে যে তিনটা পয়েন্ট একই লাইনের উপরে আছে কিনা, আরেকটা কনসেপচুয়াল কোশ্চেন, তিনটা পয়েন্ট একই লাইনের উপরে আছে কিনা সেটা কিভাবে প্রুফ করব? মনে করেন এ বি, স্লোপ সেম হলে স্লোপ সেম হবে। আরেকটু সহজে কিভাবে proof করা যায় স্যার? যেমন এ বি সি কো লিনিয়ার। এটা ডিস্টেন্স দিয়ে আমি একটু বের করতে চাচ্ছি। আমি দেখি কেউ একটু আইডিয়া দিতে পারেন কিনা। কো লিনিয়ার এটা ডিস্টেন্স দিয়ে কিভাবে করা যায়? স্যার এ থেকে বি এর ডিস্টেন্স, বি থেকে সি এর ডিস্টেন্স আর সি থেকে এর ডিস্টেন্স সমান। ইয়েস, এটাই হচ্ছে পারফেক্ট অ্যান্সার। আমরা বলতে পারি এ বি প্লাস বিসি, এই ডিস্টেন্সটা হবে সি এর ডিস্টেন্সের সমান। তাহলে আমরা বলতে পারবো তিনটা পয়েন্ট সেম লাইনের উপরে আছে। আইডিয়াটা কি সবাই বুঝতে পারছি? সো এখন আমি একটু স্লাইডে যাই আবার। সো আমরা অক্টেন্টের আইডিয়া নিলাম, দুই বিন্দুর মধ্যবর্তী নিলাম। এখন তাহলে ডিস্টেন্সের ফর্মুলা যদি দেওয়া থাকে আমরা যে কোনো ইন্ডিভিজুয়াল পয়েন্টের ডিস্টেন্স বের করতে পারি।
এখন সেকশন রেশিও এই জিনিসটার মানেটা কি, এটার প্রুফটা স্লাইডে করে দেওয়া আছে। সো প্রুফটা আমি জাস্ট বলবো না, প্রুফটা হচ্ছে আপনারা নিজেরা দেখলেই বুঝবেন, আমি জাস্ট একটু আইডিয়া দিই। সেকশন রেশিও কথাটার মানে হচ্ছে, সো আমি যদি একটু মার্ক করি, একটু ফিগারের দিকে তাকান, পি মনে করেন একটা পয়েন্ট দেওয়া আছে, আমি মার্ক করলাম, কিউ একটা পয়েন্ট দেওয়া আছে, তাহলে পি কিউ এর মধ্য দিয়ে তো একটা লাইন যাবে অবশ্যই, রাইট? তো সেই লাইনকে অন্য একটা পয়েন্ট ডিভাইড করবে একটা রেশিওতে, সেই রেশিও হচ্ছে m1:m2। তাহলে যেই পয়েন্টটা ডিভাইড করে সেই পয়েন্টটা বলা আছে আর। তার মানে আইডিয়া কি, পি এবং কিউ এর মধ্যে দিয়ে যে লাইনটা যায় সেই লাইনকে যদি একটা পয়েন্ট ডিভাইড করে m1:m2 রেশিওতে, m1:m2 রেশিওতে, তার মানে আর কি আমরা বলতে পারি ডিভাইডিং পয়েন্ট। ঠিক আছে? তো এই আর পয়েন্টের যে কোঅর্ডিনেটটা, সেই কোঅর্ডিনেটটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি? যেমন এটা আমাদের ইন্টারের একটা আইডিয়া। সো সেকশন রেশিও বলতে বোঝায়, যেমন কোঅর্ডিনেট অফ এ পয়েন্ট আর, যেই পয়েন্টটা কাকে ডিভাইড করে, এ লাইন জয়েনিং পি এন্ড কিউ, কোন অনুপাতে ডিভাইড করে m1:m2। ঠিক আছে? এখন পি কিউ, পি এর কোঅর্ডিনেট আমি ধরে নিলাম x1 y1 z1, তো কিউ তো আরেকটা ইউনিক পয়েন্ট, তো কিউ এর কোঅর্ডিনেট অবশ্যই পি থেকে আলাদা হবে, সেটা হবে x2 y2 z2। তাহলে পি কিউ যে লাইন সেগমেন্টটা, সেই লাইন সেগমেন্টটাকে অন্য একটা পয়েন্ট ডিভাইড করে, সেই পয়েন্টটা হচ্ছে আর। সো ডিভাইডিং রেশিওটা বলা আছে, একটা হবে m1, আর একটা হচ্ছে m2। ঠিক আছে? তাহলে এই আর পয়েন্টটা কি আমাদের ইন্টারনাল একটা পয়েন্ট বলা যায় না? কারণ আর পয়েন্টটা তো পিকিউ এর মাঝে আছে। ঠিক আছে? তার মানে আর পয়েন্টের কোঅর্ডিনেট হবে m1x2 প্লাস, এটা হচ্ছে আর পয়েন্টের এক্স এর কোঅর্ডিনেট। তাহলে আর পয়েন্টের ওয়াই এর কোঅর্ডিনেটটা কি হওয়া উচিত স্যার, যদি এটারই একই প্রপোর্শনাল নেই? m1y2 প্লাস, ঠিক আছে? দ্যাট মিনস এটাই হচ্ছে আর এর জন্য এক্স কোঅর্ডিনেট, দিস ইজ দ্য কোঅর্ডিনেট ফর ওয়াই, এন্ড দিস ইজ দ্য কোঅর্ডিনেট ফর জেড। তার মানে রেশিওটা হচ্ছে m1:m2, এটা হচ্ছে রেশিও। এবং এই আর পয়েন্টটাকে আমরা বলতে পারি এই পি কিউ এর একটা ইন্টারনাল পয়েন্ট। তার মানে আইডিয়াটা কি সবাইকে বোঝাতে পারলাম, যে আমরা যদি কোনো একটা লাইন সেগমেন্টকে আর পয়েন্টে ডিভাইড করি, তাহলে আর পয়েন্টের যে কোঅর্ডিনেটটা আমরা পাবো, সেই কোঅর্ডিনেটটা আমাদের এরকম হবে, ওয়াই ওয়াই এর কোঅর্ডিনেট হবে m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই তাদের ইন্ডিভিজুয়াল যে রেশিওর যোগফল, ঠিক তেমনি এক্স ওয়াই এবং জেড পাবো। এখন এখানে একটা ব্যাপার আছে, যে এক্সটার্নালি যদি ডিভাইড করে, এক্সটার্নালি ডিভাইড করার মানেটা আসলে কি, আমি তো ইন্টারনালি বুঝতে পারলাম, এক্সটার্নালি কথাটার মানে কি? এনিওয়ান? যেমন পি এবং কিউ দেওয়া আছে, তাদেরকে একটু আগে আর ডিভাইড করছিল ইন্টারনালি, এখন যদি এক্সটার্নালি ডিভাইড করে, তার মানে অবভিয়াসলি আর পয়েন্টটা পি কিউ লাইন সেগমেন্টের বাইরে আছে। তার মানে উম, বড় দূরত্বটা হচ্ছে আমাদের m1, এবং কিউ থেকে আর পর্যন্ত দূরত্বটা হচ্ছে m2, এটাকে বলা হয় আর হচ্ছে এক্সটার্নাল পয়েন্ট। এক্ষেত্রে ফর্মুলাটা কি পার্থক্য হবে, কারো কি মনে আছে? তখন আর পয়েন্টের কোঅর্ডিনেটকে আমরা কি লিখতে পারি? m1x2 প্লাসের জায়গায় হবে মাইনাস,
আমার কথা হচ্ছে এই আর পয়েন্টটা কখন মিডল পয়েন্ট হবে? রেশিও থেকে কিভাবে বলা যায় যে আর পয়েন্টটা একদম পিকিউ কে সমান দুই ভাগে ভাগ করবে? এটা কখন পসিবল? যখন M1 এবং M2 এই দুইটা কি হবে স্যার? সমান হবে, ঠিক আছে? তখন কিন্তু আর পয়েন্টটা হবে মিডল পয়েন্ট। তো মিডল পয়েন্টের যে কোঅর্ডিনেট সেটাকে আমরা বলি x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। তো এক্সটার্নাল পয়েন্ট এবং মিডল পয়েন্ট এই দুইটা আইডিয়া হচ্ছে ইন্টারনাল পয়েন্টের অ্যাপ্লিকেশন থেকে আসে। সো আমি আবার বলি, পি কিউ যে লাইন সেগমেন্টটা আছে সে তাদেরকে যদি M1:M2 রেশিওতে ডিভাইড করে তাহলে ফর্মুলাতে মাঝে প্লাস হবে, এক্সটার্নালি ডিভাইড করলে মাঝে মাইনাস হবে। অ্যান্ড যখন আমাদের রেশিওটা 1 আসবে, দ্যাট মিনস M1 আর M2 সমান, তখন আর পয়েন্টটা হয়ে যাবে আমাদের মিডল পয়েন্ট বা ইকুয়ালি সেগমেন্ট পয়েন্ট। তো এখানে কিছু কন্ডিশন দেখেন বলা আছে, M1 ডিভাইডেড বাই M2 যদি গ্রেটার দেন 0 হয়, যেমন M1/M2 যদি গ্রেটার দেন 0 হয়, ঠিক আছে, তার মানে অবভিয়াসলি এটা কি মিন করে, M1টা M2 থেকে বড়, ঠিক আছে? তখন কিন্তু আমাদের আর পিকিউ কে ইন্টারনালে ডিভাইড করবে। আর M1/M2 যদি লেস দেন 0 হয়, তখন আমাদের এক্সটার্নালি ডিভাইড করবে, ঠিক আছে? আর M1/M2 যদি ইকুয়াল টু 1 হয়, তখন কিন্তু মিডল পয়েন্টটা কি হয়ে যাবে স্যার? পিকিউ হয়ে যাবে, ঠিক আছে? এতটুকু কি সবাই ক্লিয়ার? Yes, sir. জি স্যার। এখন M1/M2 যদি কে হয়ে যায়, এখান থেকে একটু বুঝাই দিই আপনাদের। M1/M2 এই জিনিসটা যদি কে হয়, তার মানে M1 কে বলা যায় না M2 ইন্টু কে? জি স্যার। সো এটা থেকে আমাদের ফর্মুলাটা তাহলে কি আসবে? সো যদি আমরা এখান থেকে এভাবে বলার চেষ্টা করি যে M1 যদি M2 ইন্টু কে হয়, তখন আমাদের আর পয়েন্টের কোঅর্ডিনেটটাকে আমরা এভাবে লিখতে পারি kx2 প্লাস x1 ডিভাইডেড বাই k প্লাস 1, kz2 প্লাস z1 ডিভাইডেড বাই, ঠিক আছে? তখন আমাদের সিম্পল ফর্মুলাটা হবে, তখন কিন্তু রেশিওটা আর M1:M2 নাই, তখন রেশিওটা হয়ে গেছে M1:M2 এর ভ্যালু হয়ে গেছে k:1। তার মানে M1 এর জায়গায় আমরা k সাবস্টিটিউট করে দিব আর M2 এর জায়গায় সাবস্টিটিউট করে দিব 1। তখন আমাদের ফর্মুলাটা একটু সিম্পল আকারে চলে আসবে। সো বেশিরভাগ ক্ষেত্রে আমরা k দিয়ে কাজ করব, তাহলে একটা ভেরিয়েবল দিয়ে কাজ করাটা সুবিধা, ঠিক আছে? সো এখন আমরা একটা ইন্টারেস্টিং আইডিয়া নেই। আইডিয়াটা হচ্ছে, তো একটু আগে তো আমি বলেছিলাম যে আমাদের তিনটা প্লেন থাকে, যেমন এক্স ওয়াই যে প্লেন, সেই প্লেনের উপরে কিন্তু সবসময় জেড এর ভ্যালুটা 0 আসবে, কারণ এক্স ওয়াই প্লেনে ভেরিয়েবল হচ্ছে এক্স এবং ওয়াই। ঠিক তেমনি ওয়াই জেড প্লেন, ওয়াই জেড প্লেনের উপরে এক্স এর ভ্যালু 0 এন্ড এক্স জেড যে প্লেন, সেখানে আমাদের ওয়াই এর ভ্যালু 0 আসবে। এখন এই কোশ্চেনটা একটু সবাই পড়েন তো স্যার, এই কোশ্চেনটা কি দেখা যাচ্ছে? ফাইন্ড দ্য রেশিও at which yz plane divides the line joining -247 3-58. Find the coordinate of that point on yz plane. তার মানে আমাদের বলছে yz প্লেনটা
এই দুইটা লাইনকে যেই সেগমেন্টে ডিভাইড করে সেই রেশিওটা বের করতে এবং সেই ইন্টারসেক্টিং পয়েন্টের কোঅর্ডিনেটটা বের করতে। সো আমি যদি একটু চিত্র আকারে দেখাই, সো পি একটা পয়েন্ট দেওয়া আছে, কিউ একটা পয়েন্ট দেওয়া আছে। তো পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে -247 এন্ড কিউ পয়েন্টে দেওয়া আছে 3 -5 8। এখন যেই ডিভাইডিং পয়েন্টটা আর, সেই আর পয়েন্টটা হচ্ছে ওয়াইজেড প্লেনের উপরে আছে, ঠিক আছে? তার মানে অবভিয়াসলি আর পয়েন্টের এক্স কোঅর্ডিনেট 0, এটা কি বলা যায়? Yes, sir. এখন আমাদের বলছে এই আর পয়েন্টটার কোন রেশিওতে ডিভাইড করে, মানে রেশিওটা কত, আমরা ধরে নিই রেশিওটা k:1, সেই রেশিওটা বের করতে বলছে, আর আর পয়েন্টের এক্সাক্ট কোঅর্ডিনেটটা বের করতে বলছে। সো আমরা লেট এটা এভাবে বলা যায় যে, মনে করি আর পয়েন্টটা হচ্ছে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে আর পয়েন্টের কোঅর্ডিনেট, আর রেশিওটা হচ্ছে k:1। তাহলে যেহেতু রেশিওটা k:1, তার মানে আমরা বলতে পারি না যে আর পয়েন্টে যে কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড, সেটাকে আমরা বলতে পারি k(x2 + x1 / k+1)। সো এখানে x1 x2 এগুলো হচ্ছে প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্ট, ঠিক আছে? সো আমরা কিউ পয়েন্টটাকে ধরে নিই x2 y2 z2। এখন যেহেতু আমাদের এক্স কোঅর্ডিনেটটা 0 আর পয়েন্টের, তার মানে আমরা বলতে পারি না যে এই অংশটুকু আমাদের 0 হবে। তাহলে কম্পেয়ারিং আচ্ছা, এখন x2 এর ভ্যালু কত? x2 হচ্ছে q এর, তার মানে k × 3, x1 এর ভ্যালু হচ্ছে -2, তার মানে এখান থেকে বলতে পারি 3k - 2 = 0। তাহলে k এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 2/3, ঠিক আছে? তার মানে রেশিওটা হচ্ছে আমাদের k:1, দ্যাট মিন্স 2/3:1। এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট গেল। মানে আর পয়েন্টটা যদি ওয়াইজেড প্লেনের উপরে থাকে, আর পয়েন্টটা পি কিউ কে যে রেশিওতে ডিভাইড করে, সেটা আমরা পেয়ে গেলাম 2/3:1। তাহলে আর পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হবে? এই যে এই লাইনের উপরে আমরা কে এর ভ্যালুটা বসাই দিলে আর পয়েন্টের কোঅর্ডিনেটটা পেয়ে যাবো। এক্স এর ভ্যালু তো 0ই আসলো, 2/3 y2 + y1। এখন আমার একটা কোশ্চেন, যদি আমাদের বলতো এক্স ওয়াই প্লেনটা কোন রেশিওতে ডিভাইড করে, আমি একটু লিখতে লিখতে আপনাদের থেকে আইডিয়া নেই। এই কোশ্চেনটা তো এভাবে বলতে পারতাম যে এক্স ওয়াই প্লেনটা কোন রেশিওতে ডিভাইড করে, তখন আমরা কার ভ্যালু 0 বসাইতাম স্যার? সো জেড। Sir, তখন কিন্তু জেড এর ভ্যালু 0 বসালে অন্য একটা রেশিও পেতাম। আচ্ছা, ম্যাথটা কিন্তু অনেক ট্রিকি এবং ইন্টারেস্টিং, ও সবাইকে আইডিয়াটা বুঝতে পারলাম। जी sir. Yes. তার মানে আর পয়েন্টের কোঅর্ডিনেট আমাদের আসবে 0, 2/5, 37/5।
সো ইন্টারনাল রেশিও এক্সটার্নাল রেশিও নিয়ে আমরা একটু আইডিয়া নিলাম। সো এখন আমরা দুইটা চিত্র একটু ভালো করে বোঝার চেষ্টা করব। আচ্ছা, এই পর্যন্ত যে আইডিয়াগুলো নিলাম আমরা, থ্রি ডাইমেনশনাল প্লেনে অক্টেন্টের আইডিয়া নিলাম, ইন্টারসেক্টিং পয়েন্ট নিলাম, সেগমেন্ট নিলাম, এবং মিডল পয়েন্টের যে কোঅর্ডিনেট সেটা আমরা দেখলাম। মিডল পয়েন্ট মানে কি, যেখানে m1 আর m2 এর ভ্যালু সমান হয়ে যাবে, সমান অনুপাতে ভাগ করবে। সো সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ ট্রায়াঙ্গেল। সো এটার আইডিয়াটা আমি লিখবো, কোনো সমস্যা নেই। আগে একটু চিত্রটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, শুধুমাত্র চিত্রটার দিকে একটু তাকাই। সো একটা ট্রায়াঙ্গেলের সেন্টার অফ গ্র্যাভিটি বলতে আসলে আমরা কি বুঝি? তো এটার বাংলাটা হচ্ছে ত্রিভুজের যে ভর কেন্দ্র বা ত্রিভুজের যে অভিকর্ষ ত্বরণ যে পয়েন্ট দিয়ে কাজ করে সেটাকে বলা হয় ত্রিভুজের সেন্টার অফ গ্র্যাভিটি। তো যে কোনো একটা অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু একটা পয়েন্টে থাকে, এটা জিওমেট্রিক্যালি যেভাবেই হোক না কেন অবজেক্টটা, তার মানে লব্ধি যেই ত্বরণটা যেই পয়েন্ট দিয়ে কাজ করে সেটাই হচ্ছে তার সেন্টার অফ গ্র্যাভিটি। এখন ত্রিভুজের সেন্টার অফ গ্র্যাভিটিটা, এখানে ত্রিভুজের তিনটা ভার্টেক্স আছে। এই ভার্টেক্স গুলো কি কি? যেমন এই ত্রিভুজের একটা ভার্টেক্স হচ্ছে এ তে আছে। আচ্ছা, আমি যেখানে মার্ক করছি একটু তাকায় থাকেন। আরেকটা ভার্টেক্স বি তে আছে এন্ড আরেকটা ভার্টেক্স হচ্ছে সি তে আছে। তার মানে সেন্টার অফ গ্র্যাভিটি জি যেটা, সেটা অবশ্যই ত্রিভুজের মাঝের কোনো একটা পয়েন্টে হবে। তার মানে ত্রিভুজের তিনটা যেই মধ্যমা, তাদের মধ্যমার ইন্টারসেক্টিং পয়েন্টই হবে আমাদের এই সেন্টার অফ গ্র্যাভিটি। তো আমরা যদি এডি যেই মধ্যমাটা আঁকলাম, এডি, এই এডিটা কি আমাদের বিসি পয়েন্টকে, বিসি লাইনের মধ্যমা বলা যায় না? Yes, sir. তার মানে ডি পয়েন্টটা কি আমাদের বিসি কে দুই ভাগে ভাগ করে। তো এ পয়েন্টের কোঅর্ডিনেট যদি এরকম হয় যে x1 y1 z1, বি পয়েন্টের কোঅর্ডিনেটটা ধরে নিল x2 y2 z2, আর সি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x3 z3। তো ডি পয়েন্ট যেহেতু বিসি কে দুইটা ভাগে ভাগ করে, তাহলে আমি একটু লিখে বুঝাই এখানে। So this is our A vertex, B and C. এখন আমরা ধরে নিলাম A থেকে BC এর উপর একটা মধ্যম আঁকলাম D। তার মানে D পয়েন্টটা তো অবশ্যই BC এর মিডল পয়েন্ট। তাহলে D এর কোঅর্ডিনেটটা কি এরকম হবে না? x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2। এটা কি বলা যায়? এখন এই ত্রিভুজের তো আর একটা মধ্যমা না, ত্রিভুজের কি তিনটা মধ্যমা থাকবে না স্যার? তো এই মধ্যমাগুলা বা মিডল সেকশন গুলা যদি আমাদের জি পয়েন্টে ডিভাইড হয়, তার মানে আমি যদি এটাকে একটু জুম আউট করে এই পাশে নিয়ে আসি, মনে করেন যে এটা হচ্ছে এ ডি মধ্যমা, এটা আমাদের জি পয়েন্টে ডিভাইড হয়ে গেল। তার মানে অবভিয়াসলি জি পয়েন্ট আমাদের 2:1 অনুপাতে ডিভাইড করবে। এটা ত্রিভুজের একটা প্রপার্টি, যে ত্রিভুজের মধ্যমাগুলা 2:1 অনুপাতে বিভক্ত হয়। তাহলে জি পয়েন্টকে বলা যায় না এডি এর একটা ইন্টারসেক্টিং পয়েন্ট? বলা যায়, যেখানে রেশিওটা হচ্ছে m1 2:1। তাহলে জি পয়েন্টের কোঅর্ডিনেটটা তাহলে কি হওয়া উচিত? 2 ইন্টু প্লাস 1 ইন্টু x1 ডিভাইডেড বাই 2 প্লাস 1। এটা হচ্ছে জি পয়েন্টের এক্স এর কোঅর্ডিনেট। তো জি পয়েন্টের এক্স এর কোঅর্ডিনেটটা যদি এরকম হয়, তাহলে ওয়াই এর কোঅর্ডিনেট কি হবে? y2 প্লাস, তো এখানে কিন্তু x1 y1 z1 হচ্ছে এ পয়েন্টের কোঅর্ডিনেট, x2 y2 z2 হচ্ছে বি পয়েন্টের কোঅর্ডিনেট, এন্ড সি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে থার্ড ওয়ান x3 y3 z3।
তার মানে জি পয়েন্টের সেগমেন্টে আমরা পাবো x1 প্লাস তো এই জি কে আমরা বলি কোনো একটা ত্রিভুজের জন্য সেন্ট্রয়েড। তো আইডিয়াটা আমরা যেটা বললাম, আইডিয়াটা খুবই সিম্পল। প্রথমে যে কোনো একটা মধ্যমা নিলাম। তো বিসি মধ্যমাটা যদি ডি হয়, তার মানে ডি অবশ্যই সেটার মিডল পয়েন্ট হবে। এখন এ এবং ডি এর মাঝে যদি জি থাকে, সেটা 2:1 রেশিওতে ভাগ করবে। তাহলে এই স্লাইডের একদম লাস্ট লাইনটা দেখেন। তো ফর্মুলাটা কি, তাহলে আইডিয়াটা মনে রাখা যাবে স্যার? x1 x2 x3, তার মানে প্রত্যেকটা কোঅর্ডিনেটকে আমরা এভারেজ করলেই ত্রিভুজের সেন্টার অফ গ্র্যাভিটি পেয়ে যাব। আচ্ছা, বুঝাতে পারলাম স্যার? জি স্যার। জি স্যার। থাকলে বলতে পারেন। জাস্ট এই রেশিওটা মনে রাখতে হবে যে ত্রিভুজের মধ্যমাগুলো 2:1 রেশিওতে বিভক্ত হয়। তো এখন আমরা একটু বোঝার চেষ্টা করব টেট্রাহেড্রন বলতে কি বুঝি। তো দুইটা দুইটা চিত্র দেওয়া আছে। এটা কিন্তু একটা 3D চিত্র ডায়াসের মতো। তো টেট্রাহেড্রনের মানেটা আসলে কি একটু পরে বলেন তো স্যার। Tetrahedron is a solid bounded by four triangular faces. এখন ফোর ট্রায়াঙ্গুলার ফেস, এই জিনিসটা আসলে কিভাবে বোঝানো যায়? উম, আচ্ছা, আপনারা কি মিশরের পিরামিড এটা দেখেছেন কখনো? ইউটিউবে সার্চ দিলে একটু দেখে নিন। অথবা প্রিজম দেখেছেন কখনো? সাদা আলো 7টা রঙে ভাগ হয়। স্যার। তো প্রিজমকে একটা টেট্রাহেড্রন বলা যায়। একটু যদি চিন্তা করেন যে প্রিজম কিন্তু আসলে তিনটা ট্রায়াঙ্গেল দিয়ে গঠিত হয়। তার মানে তিনটা ট্রায়াঙ্গেল যদি একটাকে আরেকটা বাউন্ডেড করে রাখে, তাহলে একটা 3D ডায়াসের মতো একটা সেগমেন্ট তৈরি হয়, যেটা হচ্ছে একটা টেট্রাহেড্রন। তার মানে আমি যদি একটু চিত্র থেকে বুঝাই, একটা একটা টেট্রাহেড্রন আসলে কতগুলা ফেস থাকে, কতগুলা ভার্টেক্স থাকে, কতগুলা এডজ থাকে, সেটা একটু আমি চিত্র থেকে বুঝাই। তো একটা টেট্রাহেড্রনের ভার্টেক্স বলতে বোঝায় শীর্ষবিন্দুগুলা। যেমন আমি যেখানে লাল কালার দিয়ে মার্ক করতেছি, এখানে আমরা টেট্রাহেড্রনের 4টা ভার্টেক্স পেলাম। তার মানে একটা টেট্রাহেড্রনের 4টা ভার্টেক্স থাকে। তো এডজ বলতে কি বোঝায়? টেট্রাহেড্রনের কতগুলা বাহু বা রেখা থাকে। দেখেন, টেট্রাহেড্রনের উপরে একটা, দুইটা, তিনটা, টোটাল 6টা রেখা থাকে। ঠিক আছে? টেট্রাহেড্রনের উপরে টোটাল 6টা রেখা থাকে। এখন ফেস বলতে আসলে আমরা কি বুঝি? বলছে টেট্রাহেড্রনের 4টা ফেস, তার মানে তল। যেমন আমি যদি একটু লাল কালারে মার্ক করি, এটা একটা তল, এটা আরেকটা তল। ঠিক আছে? দিস ইজ অ্যানাদার। এবং পিছনে পুরো টেট্রাহেড্রনটা নিয়ে কিন্তু আরেকটা তল আছে। তার মানে তিনটা ত্রিভুজ দ্বারা যদি বাউন্ডেড থাকে, তার মানে তাদের 4টা ভার্টেক্স থাকবে, 4টা ফেস থাকবে এবং 6টা এডজ থাকবে। তার মানে টেট্রাহেড্রন হচ্ছে ইন্টারসেকশন অফ থ্রি ট্রায়াঙ্গেল, এটা কি বলা যায়? এবং ইন্টারসেকশন অফ ফোর ফেস, মানে 4টা তল যে থাকে। তার মানে টেট্রাহেড্রন হচ্ছে এমন একটা সলিড, যেই সলিডটা অবভিয়াসলি আমাদের 3D সলিড হবে এবং সেটা ট্রায়াঙ্গুলার ফেস দ্বারা বাউন্ডেড হবে। সবাই কি আইডিয়াটা ক্লিয়ার? জি তো স্যার। এখন যদি আমি টেট্রাহেড্রনের ফর্মুলা একটু ডিরাইভ করতে চাই, সো এখানে একটা টেট্রাহেড্রন গঠিত হয়েছে, যেই টেট্রাহেড্রনটা হচ্ছে আমাদের 4টা ট্রায়াঙ্গেল দ্বারা বাউন্ডেড। সো এটাকে যদি একটু সহজে বোঝাতে চাই, ফার্স্ট একটু এখানে চিত্রটা এঁকে দেখাই আপনাদের। তো এখানে 4টা ট্রায়াঙ্গেল আছে। একটা হচ্ছে এ, সো মাঝের পয়েন্টটাকে আমরা নাম দিই বি, সি, ডি। তো এ বি সি এটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল।
ABD, this is another triangle. BCD, এটাও একটা ট্রায়াঙ্গেল। আরেকটা ট্রায়াঙ্গেল কি হতে পারে স্যার? একদম টেট্রাহেড্রনের পিছনে কিন্তু আরেকটা ট্রায়াঙ্গেল আছে, সেটাকে বলা যায় না ADC ট্রায়াঙ্গেল। তার মানে টেট্রাহেড্রনের পিছনে আছে ADC, আর সামনের থেকে আমরা তিনটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে ABC, ABD, আর একটা হচ্ছে BCD। তো এই যে চারটা ট্রায়াঙ্গেল, এই চারটা ট্রায়াঙ্গেল দিয়ে কিন্তু এই টেট্রাহেড্রনের ফেসটা গঠিত। ঠিক আছে, এখন টেট্রাহেড্রনের কোঅর্ডিনেট গুলাকে আমরা একটু নাম দেই, তাহলে দেখবেন প্রুফটা সহজে বুঝে যাবেন। যেমন x1 y1 z1, এটা হচ্ছে a এর কোঅর্ডিনেট, আর b এর কোঅর্ডিনেটকে আমরা বললাম x2 y2 z2, c এর কোঅর্ডিনেট হচ্ছে x3 y3 z3, আর ফোর্থ যেই ফেস 4 নাম দিলাম x4 y4 z4। এখন এই টেট্রাহেড্রনের প্রুফটা যদি আমাকে ভালো করে বুঝতে হয়, আমাকে আগে বিসিডি যে ট্রায়াঙ্গেলটা, আমি একটু কালো কালার দিয়ে বুঝাই, বিসিডি যে ট্রায়াঙ্গেল, সেই ট্রায়াঙ্গেলটাকে একটু মার্ক করি। তাহলে বিসিডি ট্রায়াঙ্গেলের কি একটা সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে অবশ্যই। এটা হচ্ছে আমাদের বি সি ডি, সেটার সেন্টার অফ গ্র্যাভিটি মনে করি মোটামুটি পি পয়েন্টে আছে। তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা তাহলে কি হওয়া উচিত? পি পয়েন্টের কোঅর্ডিনেট এরকম হবে না, x2 প্লাস x3 প্লাস x4 ডিভাইডেড বাই 3 বলা যায়? স্যার তাহলে আমরা সেন্টার অফ গ্র্যাভিটিটাকে এখানে মার্ক করলাম, এটা হচ্ছে আমাদের একটা পি পয়েন্ট আছে এখানে। এখন পি পয়েন্ট তো পেলাম আমরা, পি হচ্ছে আমাদের বিসিডি এর সেন্টার অফ গ্র্যাভিটি। এখন আমরা একটু চিত্রে যাই এখানে। সো এই যে খেয়াল করেন, আমরা যে জি পয়েন্টটা পেয়েছি সেটাকে আমরা পি নাম দিয়েছিলাম, তো সেটার সেন্টার অফ গ্র্যাভিটিটা আমরা বের করলাম। এখন টোটাল যে টেট্রাহেড্রন, সেখানে তো আর একটা ট্রায়াঙ্গেল নাই, সেখানে কিন্তু ট্রায়াঙ্গেল আছে চারটা। ঠিক আছে, তো সেখানে যদি আমাদের চারটা ট্রায়াঙ্গেল থাকে, তার মানে পি থেকে এ পর্যন্ত যে ডিস্টেন্স, আমি একটু অন্য কালার নিই তাহলে বুঝতে পারবেন। তো পি থেকে এ পর্যন্ত যে ডিস্টেন্স, সেটার মাঝামাঝি কোনো একটা জায়গায় টেট্রাহেড্রনের সেন্টার অফ গ্র্যাভিটিটা গঠিত। তার মানে পি থেকে এ পর্যন্ত যে ডিস্টেন্স, এখানে তো চারটা ট্রায়াঙ্গেল, তার মানে অবভিয়াসলি সেটা 3:1 অনুপাতে বিভক্ত হবে। ঠিক আছে, তো টেট্রাহেড্রনের একটা ট্রায়াঙ্গেলের সেন্টার অফ গ্র্যাভিটির সাথে তার বিপরীত শীর্ষবিন্দুটা 3:1 অনুপাতে বিভক্ত হয়। তার মানে এটাকে যদি জুম আউট করে এখানে নিয়ে আসি আমি, এ পয়েন্টের কোঅর্ডিনেট যেটা আছে, পি পয়েন্ট হচ্ছে বিসিডি এর যে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি ছিল, তো এ এবং পি এর মাঝামাঝি একটা অবস্থানে মনে করি জি আছে, তাহলে সেটা 3:1 অনুপাতে বিভক্ত হবে। তার মানে জি পয়েন্টের কোঅর্ডিনেটটা তাহলে কি হবে, যে 3 ইন্টু পি এর কোঅর্ডিনেট, পি এর কোঅর্ডিনেট হচ্ছে x2 প্লাস প্লাস 1 ইন্টু এর কোঅর্ডিনেট, এর কোঅর্ডিনেট কিন্তু প্রাথমিক যে কোঅর্ডিনেট x1, ডিভাইডেড বাই রেসপেক্টিভ রেশিও, তার মানে 3 প্লাস 1। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা একটু সামারাইজ করি, তাহলে পেয়ে যাব x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 ডিভাইডেড বাই 4। ঠিক আছে, তাহলে সেম ভাবে এখানে y থাকবে, এখানে z থাকবে। তাহলে জি পয়েন্টের y এর কোঅর্ডিনেটটা তাহলে কি? চারটা y এর ভার্টেক্সের এভারেজ, সিমিলারলি বলা যায়। এন্ড z এর কোঅর্ডিনেট হচ্ছে চারটা z এর ভার্টেক্স, z1 প্লাস সো আইডিয়াটা হচ্ছে এরকম, যে যেহেতু চারটা ট্রায়াঙ্গেল থাকে, আমরা প্রথমে বিসিডি যে ট্রায়াঙ্গেল, সেটার সেন্টার অফ গ্র্যাভিটি বের করলাম। তো সেই সেন্টার অফ গ্র্যাভিটির সাথে যে বিপরীত শীর্ষবিন্দু এ, সেটা 3:1 অনুপাতে বিভক্ত হবে। তো
তো ইন্টারসেক্টিং যে রেশিও, সেই রেশিও থেকে আমরা বলতে পারি ট্রায়াঙ্গেলের সেন্টার অফ গ্র্যাভিটি যেখানে 3টা পয়েন্টের এভারেজ, টেট্রাহেড্রনের সেন্টার অফ গ্র্যাভিটি সেখানে 4টা পয়েন্টের এভারেজ। তো প্রুফটাকে আইডিয়া দিতে বললাম স্যার। জি স্যার। বুঝতে বললে বলতে পারেন স্যার, এগুলো সিম্পল প্রুফ, জাস্ট ইন্টারের বেসিক কিছু আইডিয়া আমাদের এখানে প্রয়োজন হয়। তো এই ম্যাথটা কিভাবে করতে পারি আমরা? ফাইন্ড দ্য সেন্ট্রয়েড অফ ট্রায়াঙ্গেল উইথ ভার্টেক্সেস 1 2 3 4 5 6 7 8 9। এটা কি পারা যাবে না করব? যেমন এখানে প্রাথমিক যে পয়েন্ট আমাদের, সেই পয়েন্টটাকে আমরা নাম দিই পি পয়েন্ট। এটা মনে করি আমাদের একটা পয়েন্ট পি, এন্ড দিস ইজ কিউ, এটা হচ্ছে আর। তাহলে এক্স পয়েন্ট গুলো যদি আমরা এভারেজ নেই, তাহলে 1 + 4 + 7, এখন আপনাদেরকে যদি একটা হোমওয়ার্ক দেই যে একটা টেট্রাহেড্রনের 4টা ভার্টেক্স আছে, একটা ভার্টেক্স হচ্ছে অরিজিনে আছে, আর একটা ভার্টেক্স হচ্ছে 1 0 0। তো টেট্রাহেড্রনের ভার্টেক্স বলতে আসলে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো বোঝায়। টেট্রাহেড্রন যে 4টা ত্রিভুজ দ্বারা গঠিত, সেই ত্রিভুজগুলো যেই পয়েন্টে আমাদের মিট করে সেই পয়েন্টগুলো হচ্ছে টেট্রাহেড্রনের ভার্টেক্স। তার মানে ভার্টেক্স গুলো হচ্ছে 4টা কর্নার। একদম সিম্পলি যদি বলি, টেট্রাহেড্রনের ভার্টেক্স মানেই হচ্ছে 4টা কর্নার, ঠিক আছে? সো এই টেট্রাহেড্রনের সূত্র দিয়ে কি হবে স্যার? 4টা পয়েন্টের এক্স এর এভারেজ ডিভাইডেড বাই 4, ওয়াই এর এভারেজ ডিভাইডেড বাই 4, জেড এর এভারেজ ডিভাইডেড বাই 4। তাহলে এখান থেকে আমরা সেন্ট্রয়েডটা বের করতে পারবো। এটা কি পারা যাবে না স্যার? জি স্যার। সো টেট্রাহেড্রন থেকে একটা আইডিয়া দিচ্ছি আপনাদের। যেমন এবি ফেজটা কিন্তু সিডি ফেজের বিপরীত। যেমন আপনারা একটু চিত্রতে যদি দেখেন, আমি যদি একটু মার্ক করি আপনাদের, এবি যেই ফেজটা, এই যে লাল কালার যে আমাদের লাইনটা, এবি লাইনটা, এই এবি লাইনটা আমাদের সিডি লাইনের সাথে অপোজিট, ঠিক আছে? ঠিক তেমনি বিসি যেই লাইনটা, বিসি লাইনটা আমার কার অপোজিট? এডি লাইনের অপোজিট, ঠিক আছে? তো এরকম টেট্রাহেড্রনের কিছু অপোজিট লাইন আছে। তার মানে অপোজিট লাইনগুলো আসলে এরকম ক্রস সেকশন থেকে আসবে। যেমন এই লাইনটা হচ্ছে এই লাইনের অপোজিট হবে, ঠিক? তার মানে হচ্ছে একটা লাইন যদি আরেকটা লাইনের সাথে মিট করার চেষ্টা করে, সেটাই হচ্ছে টেট্রাহেড্রনের দুটো অপোজিট লাইন। তার মানে টেট্রাহেড্রনের প্রপার্টি থেকে আমরা বুঝতে পারলাম এটা 4টা ফেস থাকবে, 4টা ভার্টেক্স থাকবে এবং 6টা এডজ থাকবে। তাহলে টেট্রাহেড্রনের প্রুফটা হচ্ছে এটা, 4টা পয়েন্টের এভারেজ ডিভাইডেড বাই 4। সো আমরা যদি একটু রিক্যাপ করি, একটা ত্রিভুজের সেন্ট্রয়েড বলতে বোঝায় 3টা শীর্ষবিন্দুর যে ভরকেন্দ্র, আর টেট্রাহেড্রনের সেন্ট্রয়েড বলতে বোঝায় 4টা ত্রিভুজের যে ভার্টেক্স, সেটার যে ভরকেন্দ্র, ঠিক আছে? তো টেট্রাহেড্রনের বাংলা হচ্ছে চতুস্তলক। তো এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে আমরা নিতে পারি স্যার। সবাইকে বুঝতে পারতেছি অনলাইন ক্লাসটা? আচ্ছা, স্লাইডটা কি প্রোভাইড করে দিলে ভালো হয় না আপনাদের, পিডিএফ করে? জি জি স্যার। আচ্ছা, কেমন বোঝা যাচ্ছে ক্লাসটা? কতজন জয়েন করেছেন অনলাইনে একটু দেখেন তো একজন।
যদি অনলাইন ক্লাসটা বুঝেন তাহলে তো সিচুয়েশন অনুযায়ী অনলাইন ক্লাস নেওয়া যাবে, না বুঝলে তো অফলাইনে নিতে হবে। আচ্ছা, মোটামুটি কি বোঝা যাচ্ছে? অ্যাটলিস্ট 50% হলেও সার্থকতা। জি স্যার, বুঝতে জি স্যার। পারতেছি। জি স্যার। তো এখন একটা টাইটেল আমরা দিয়েছি, ডিরেকশন কোসাইন অফ এ লাইন। সো এক্স এক্স আগে একটু চিত্রটা বোঝার চেষ্টা করি, ডিরেকশন কোসাইন বলতে আসলে আমরা কি বুঝি। ঠিক আছে, একটু চিত্রটা বোঝার চেষ্টা করি। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিরেকশন কোসাইন? তো মনে করেন ওপি একটা লাইন, পি হচ্ছে একটা পয়েন্ট, জাস্ট একটু চিত্রটা দেখি। পি হচ্ছে একটা পয়েন্ট, যে পয়েন্টের কোঅর্ডিনেট গুলো দেওয়া আছে এক্স ওয়াই জেড, এবং ও হচ্ছে আমাদের হচ্ছে অরিজিন। তার মানে ও এর অবস্থান ভেক্টরটা হবে 0 0 0। কারণ ওপি যে লাইনটা সেটা এক্স এক্সিস এর সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, সেই অ্যাঙ্গেলটাকে আমি নাম দিলাম আলফা। এই লাইনটা ওয়াই এক্সিস এর সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেটাকে আমরা নাম দিলাম বিটা। এই ওপি লাইনটা জেড এক্সিস এর সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেটাকে নাম দিলাম গামা। তার মানে এই অ্যাঙ্গেলের কোসাইন রেশিওকে আমরা বলি ওই লাইনের ডিরেকশন কোসাইন। আমি আবার বলি, কোন একটা লাইন এক্স এক্সিস ওয়াই এক্সিস এবং জেড এক্সিস এর সাথে যে অ্যাঙ্গেল গুলা ক্রিয়েট করে সেই অ্যাঙ্গেল গুলার কোসাইন রেশিও, তার মানে কজ আলফা, কজ বিটা, কজ গামা, এগুলাকে বলা হয় সেই লাইনের ডিরেকশন কোসাইন। তার মানে ডিরেকশন কোসাইনের কাজটা আসলে কি? ডিরেকশন কোসাইন দ্বারা আমরা বুঝতে পারি ওই 3D লাইনটা কোন এক্সিস থেকে কত দূরত্বে আছে। যদি আমরা দেখি এক্স এক্সিস এর সাথে তার অন্তর্ভুক্ত কোণটা কম, তার মানে বুঝতে পারবো সেই লাইনটা এক্স এক্সিস এর দিকে বেশি ইফেক্টিভ। যদি দেখি ওয়াই এক্সিস এর থেকে তার দূরত্ব বেশি বা অ্যাঙ্গেল বেশি, তখন আমরা বুঝবো সেই লাইনটা ওয়াই এক্সিস থেকে বেশি দূরে অবস্থিত। ঠিক আছে, তার মানে আলফা বিটা গামা যে অ্যাঙ্গেল গুলা, সেই অ্যাঙ্গেল গুলাকে আমরা বলি ডিরেকশন অ্যাঙ্গেল, আর তাদের কোসাইন রেশিওকে আমরা বলি ডিরেকশন কোসাইন। তো ডিরেকশন কোসাইনের নাম আছে, যেমন কজ আলফাকে আমরা নাম দিই এল, কজ বিটা যেটা সেটাকে আমরা নাম দিই এম, কজ গামা যেটা সেটাকে আমরা নাম দিই এন। সো ডিরেকশন কোসাইন খুব ভালো করে বুঝতে হলে আমি ফার্স্টে যেভাবে বুঝাই অ্যাক্সিস থেকে বুঝাই। যেমন এখানে একটা ছক আঁকে আমি, এক্স এক্সিস। সো এক্স এক্সিস নিজের সাথে তো অবশ্যই 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এক্স এক্সিসের সাথে ওয়াই এর অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এক্স এক্সিসের সাথে জেড এর অ্যাঙ্গেল কত? এটাও 90 ডিগ্রি হবে। তার মানে এক্স এক্সিসের যে ডিরেকশন কোসাইন সেটা হবে এল ইস টু এম ইস টু এন। তার মানে হবে কস 0 ডিগ্রি, কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি। তার মানে এক্স এক্সিসের জন্য এল হচ্ছে কস 0 ডিগ্রি, এম হচ্ছে কস 90 ডিগ্রি, আর এন হচ্ছে কস 90 ডিগ্রি। তো কস 0 ডিগ্রির ভ্যালু তো 1, কস 90-র ভ্যালু হচ্ছে 0, কস 90-র ভ্যালু 0। তার মানে এক্স এক্সিসের ডিরেকশন কোসাইন হচ্ছে 1 0 0। তাহলে ওয়াই এক্সিসের ডিরেকশন কোসাইনটা কি আসা উচিত? কেউ কি গেস করতে পারতেছেন? 0 1 0। ইয়েস, ওয়াই এক্সিস এর ডিরেকশন কোসাইন হবে 0 1 0। কারণ ওয়াই এক্সিস কিন্তু এক্স এক্সিস এর সাথে পারপেন্ডিকুলার থাকে, নিজের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, জেড এক্সিস এর সাথেও পারপেন্ডিকুলারই থাকে। তাহলে জেড এক্সিস এর সাথে অ্যাঙ্গেল গুলা কি হবে আর ডিরেকশন কোসাইন গুলা কি হবে এখন পারতে হবে। জেড এক্সিস অ্যাঙ্গেল গুলা কি হবে স্যার? যেমন জেড এক্সিস এর সাথে এক্স এর অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে জেড এক্সিস এর ইফেক্ট হবে 0 0 1। তার মানে এইগুলাই হচ্ছে আমাদের ডিরেকশন কোসাইন। তাহলে আমি একটু আবার বলি, কোন একটা লাইন এক্স এক্সিস ওয়াই এক্সিস এবং জেড এক্সিস এর সাথে যে অ্যাঙ্গেল গুলা ক্রিয়েট করে সেই অ্যাঙ্গেল গুলাকে আমরা বলি ডিরেকশন অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল দ্বারা বুঝতে পারি লাইনটা কোন এক্সিস এর দিকে কত পরিমাণ ঝুঁকে আছে বা কত বেশি ডিগ্রি কোণে আনত। ঠিক আছে, আর ডিরেকশন কোসাইন দ্বারা আমরা বুঝতে পারি তাদের ইফেক্ট কতটুকু। ডিরেকশন কোসাইনের মান যে অ্যাক্সিস বরাবর বেশি
সেই অ্যাক্সিস বরাবর তার উপাংশ বেশি বা ইফেক্ট বেশি। ঠিক আছে? সো একটা রিলেশন আমরা একটু স্থাপন করার চেষ্টা করি ডিরেকশন কোসাইন থেকে। আমরা একটু এই চিত্রটা আবার নেই। সো ও যদি আমাদের অরিজিন হয়, মনে করি পি পয়েন্টের অবস্থান হচ্ছে এক্স ওয়াই জেড। ঠিক আছে? তাহলে পি পয়েন্টে এক্স অ্যাক্সিস এর সাথে আলফা অ্যাঙ্গেলে আনত থাকে ধরে নিই, আর ওয়াই অ্যাক্সিস এর সাথে তার অ্যাঙ্গেল হচ্ছে বিটা, জেড অ্যাক্সিস এর সাথে তার অ্যাঙ্গেল হচ্ছে গামা। ঠিক আছে? তাহলে আমরা যদি একটু পি পয়েন্টটাকে এভাবে বোঝানোর চেষ্টা করি, শুধুমাত্র যদি আমরা এক্স ওয়াই প্লেনটা চিন্তা করি পি পয়েন্টের, তার মানে এটা যদি আমাদের এক্স ডিস্টেন্স হয়, এটা যদি আমাদের ওয়াই ডিস্টেন্স হয়, তার মানে এই ডিস্টেন্সটা হবে আর। এবং পি পয়েন্টটা যেহেতু 3D, তার মানে পি পয়েন্টটাকে বলা যায় এক্স ওয়াই জেড। তাহলে পিথাগোরাস আমাদের যেটা বলে গেছে, আর স্কোয়ারের মান হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তার মানে আর স্কোয়ারকে বলা যায় ও থেকে পি পর্যন্ত যে দূরত্ব সেটার স্কোয়ার। তাহলে শুধুমাত্র ওপি কে বলা যাবে আর, সেটাকে আমরা বলতে পারি স্কোয়ার রুট ওভার। এখন পি পয়েন্টের উপর থেকে যদি এক্স অ্যাক্সিস এর উপরে আমরা ইফেক্ট চিন্তা করি, তাহলে তিনটা চিত্র আমি একটু এঁকে বুঝাই। পি পয়েন্টের উপর এক্স অ্যাক্সিস এর ইফেক্ট কত? শুধুমাত্র এক্স থাকবে। আর পি পয়েন্টের দূরত্ব হচ্ছে আর, এবং এক্স অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল হচ্ছে আলফা। এখন পি পয়েন্টের উপরে যদি আমরা ওয়াই অ্যাক্সিস এর ইফেক্ট চিন্তা করি, তাহলে ওয়াই অ্যাক্সিস এর ইফেক্ট হবে ওয়াই। ওয়াই অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল কিন্তু এখন আর আলফা না, সেটা হচ্ছে বিটা। পি পয়েন্টের দূরত্ব স্টিল আরই থাকবে। তাহলে পি পয়েন্টের সাথে যদি আমরা জেড অ্যাক্সিস এর অ্যাঙ্গেল ক্রিয়েট করি, সেটা ছিল আমাদের গামা। পি পয়েন্টের দূরত্ব ও থেকে আরই ছিল, জেড অ্যাক্সিস এর উপরে তার ইফেক্ট কিন্তু জেড। তাহলে প্রথম চিত্র থেকে আমরা বলতে পারি না কজ আলফা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে এক্স বাই আর। তাহলে কজ বিটাকে কত বলা যাবে দ্বিতীয় চিত্র থেকে? এনিওয়ান, কজ বিটাকে কত বলা যাবে? Y by R. ইয়েস, কজ বিটাকে বলা যাবে ওয়াই বাই আর। আর কজ গামাকে বলা যাবে জেড বাই Z by R. আর। এখন কজ আলফা মানে কিন্তু আমাদের এল ছিল, ডিরেকশন কোসাইন। কজ বিটা আমাদের কি ছিল? এম। কজ গামা ছিল এন। তাহলে এক্স কে বলা যায় না এল ইন্টু আর, ওয়াই কে বলা যায় এম ইন্টু আর, আর জেড কে কি বলা যায় স্যার? এন ইন্টু আর। তার মানে পি পয়েন্টের নতুন একটা কোঅর্ডিনেটকে আমরা বলতে পারি এল আর এম আর এন আর, যেখানে এল এম এন হচ্ছে ডিরেকশন কোসাইন, আর আর হচ্ছে ওপি এর লেন্থ। তাহলে এখান থেকে যেহেতু আমরা বুঝতে পারলাম যে এক্স ইকুয়াল টু এল আর, তার মানে কি আমরা বলতে পারি না যে এক্স বাই এল, ওয়াই বাই এম, জেড বাই এন, এই সবাই হচ্ছে আর এর সমান? তার মানে ডিরেকশন কোসাইনের সাথে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেটের রেশিও সবসময় কনস্ট্যান্ট থাকে। ডিরেকশন কোসাইন মানে কি এল এম এন, আর কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই জেড হয়, তাদের রেশিও সবসময় কনস্ট্যান্ট থাকে। কারণ আর কিন্তু আমাদের ফিক্সড, আর হচ্ছে পিকিউ এর লেন্থ।
এই পর্যন্ত কি সবাই বুঝতে পারলাম স্যার? জি স্যার। এখন ডিরেকশন কোসাইন আমরা বুঝতে পারলাম। এখন কিছু কোয়ান্টিটি আছে এ বি সি যারা ডিরেকশন কোসাইনের সাথে প্রপোর্শনাল, তাদেরকে আমরা বলি ডিরেকশন রেশিও। তার মানে তিনটা কোয়ান্টিটি তো আমরা বুঝলাম ডিরেকশন কোসাইন, এল এম এন। এল কে আমরা বলি কজ আলফা, এম কে আমরা বলি কজ বিটা, এন্ড এন ইজ আওয়ার কজ গামা। তাহলে এল এম এন এর সাথে যদি প্রপোর্শনাল থাকে তিনটা কোয়ান্টিটি এ বি সি, তাহলে এ বি সি কে আমরা বলবো ডিরেকশন রেশিও। তাহলে কিভাবে বুঝতে পারি প্রপোর্শনাল কথাটার মানে? মনে করেন আমাদের এল বাই এ, তার মানে এল এর সাথে একটা কোয়ান্টিটি প্রপোর্শনাল, এম এর সাথে একটা কোয়ান্টিটি বি প্রপোর্শনাল, এন এর সাথে একটা কোয়ান্টিটি হচ্ছে সি। তার মানে এই এ বি সি যেই তিনটা, তাদেরকে আমরা বলি ডিরেকশন রেশিও। সো ডিরেকশন কোসাইনের মানেটা কি আর রেশিওর মানেটা কি? কোসাইন দ্বারা আমরা বুঝাই অ্যাঙ্গেল থেকে আসে, অ্যাঙ্গেলের কোসাইন অনুপাতে হচ্ছে ডিরেকশন কোসাইন। আর ডিরেকশন রেশিও দ্বারা বোঝায় কোন এক্সিস এর উপরে তার ইফেক্ট কেমন। যেমন প্রথমে যে বক্সটা দেখছি, সেই বক্স থেকে আমরা বলতে পারি না পি পয়েন্টের এক্স এর উপাংশ হচ্ছে এক্স, ওয়াই এর উপাংশ হচ্ছে ওয়াই, জেড এর উপাংশ হচ্ছে জেড। তার মানে এক্স ওয়াই জেড হচ্ছে আমাদের এখানে ডিরেকশন রেশিও। ঠিক তেমনি এল এম এন এর সাথে যারাই প্রপোর্শনাল হবে তাদেরকে আমরা বলবো ডিরেকশন রেশিও। তার মানে আমরা বুঝতে পারি যে এল বাই এ, এম বাই বি ইকুয়াল টু যদি এন বাই সি হয়, তার মানে আমরা বলতে পারি এ বি সি হচ্ছে সেই লাইনের ডিরেকশন রেশিও। তো ডিরেকশন রেশিওর একদম সংক্ষিপ্ত মিনিং যদি আমরা বুঝি, ইফেক্ট। এখন আহ ভগ্নাংশের যে অনুপাত সমানুপাত ছিল চ্যাপ্টারটা, সেখানে বলা আছে তিনটা ভগ্নাংশ যদি সমানুপাতিক হয় তাহলে সেটা তাদের স্কোয়ার রুটেরও সমানুপাতিক হবে। তার মানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার। এখন এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এই ভ্যালুটা তো আমাদের জানতে হবে, তাই না? তো এই ভ্যালুটা আসলে কি? সো এখানে খেয়াল করেন, ফান্ডামেন্টাল রিলেশন অফ ডিরেকশন কোসাইন, এই স্লাইডটা কি দেখা যাচ্ছে স্যার? সো আগের মতোই চিত্র আমরা ওপি আঁকলাম। ওপি হচ্ছে, জাস্ট চিত্রটা দেখি, ওপি হচ্ছে একটা লাইন সেগমেন্ট যেটার সাথে এক্স এক্সিস এর উৎপন্ন কোণ হচ্ছে আমরা ধরি আলফা, ওয়াই এক্সিস এর উৎপন্ন কোণ হচ্ছে বিটা, আর জেড এক্সিস এর উৎপন্ন কোণ হচ্ছে গামা। তাহলে আর কে তো অবশ্যই আমরা বলতে পারি ডিস্টেন্স অফ ওপি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এখন কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা, এটাকেই বলা যায় না এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার? বলা যায়। এখন এল এর জায়গায় আমরা কি বসাতে পারি? এক্স বাই আর। এম এর জায়গায় বসাতে পারি ওয়াই বাই আর। জেড এর জায়গায় এন এর জায়গায় বসাতে পারি জেড বাই আর। ঠিক আছে? তার মানে যদি আমরা স্কোয়ার করি, উপরে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার মানে আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু 1। তার মানে যে কোনো একটা লাইনের ক্ষেত্রে ডিরেকশন কোসাইনের স্কোয়ারের যোগফল সবসময় 1। ডিরেকশন কোসাইনের স্কোয়ারের যোগফল সবসময় 1। তাহলে এই জিনিসটাই যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটাকে বলা যায় রুট ওভার 1। তাহলে প্রথম ভগ্নাংশ যেটা, প্রথম ভগ্নাংশ এবং শেষ ভগ্নাংশ, সেটা যদি আমরা তুলনা দেই, তাহলে আমরা বলতে পারি এল ইকুয়াল টু এ বাই রুট ওভার। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ আর শেষ ভগ্নাংশ তুলনা দিলে বলা যাবে এম ইকুয়াল টু বি বাই, তাহলে এন কে কি বলা যাবে? সি বাই রুট ওভার।
তার মানে কোনো একটা লাইনের ডিরেকশন রেশিও যদি আমরা জানি এ বিসি, তার মানে ডিরেকশন কোসাইনটা আমরা এই ফর্মুলা থেকে বের করতে পারবো, এ বাই স্কোয়ার রুট, বি বাই স্কোয়ার রুট, সি বাই স্কোয়ার রুট। তার মানে ডিরেকশন কোসাইনের সাথে যেই কোয়ান্টিটি গুলা রেশিও আকারে থাকবে সমান অনুপাতে, সেই কোয়ান্টিটি গুলোকে আমরা বলবো ডিরেকশন রেশিও। তার মানে এ বিসি হচ্ছে ডিরেকশন রেশিও, এল এম এন এরা হচ্ছে ডিরেকশন কোসাইন। সো এখান থেকে ফান্ডামেন্টাল আইডিয়া দেখেন কি বলা হচ্ছে, কজ স্কোয়ার আলফা, কজ স্কোয়ার বিটা, কজ স্কোয়ার গামা। এখন প্রথম লাইনটার দিকে একটু তাকায় থাকি, এখান থেকে দেখেন আরেকটা প্রপার্টি আমরা ডিরাইভ করে ফেলি। কজ স্কোয়ার আলফাকে বলা যায় না 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, আর কজ স্কোয়ার বিটাকে বলা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা, আর কজ স্কোয়ার গামাকে বলা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার গামা। তো এই যোগফলটা তো আমাদের 1 ছিল, কারণ আমরা দেখলাম যে কোনো লাইনের ক্ষেত্রে ডিরেকশন কোসাইনের স্কোয়ারের যোগফলটা 1। তাহলে এখান থেকে আমরা পাবো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার গামা, এটার ভ্যালুটা পাবো 2। তো এই দুইটা লাইন আমরা প্রুফ করে দেখলাম যে কজের স্কোয়ারের যোগফলটা 1 আসবে আর সাইনের স্কোয়ারের যোগফলটা 2 আসবে। তার মানে আমি যদি একটু সামারি করি, যে কোনো একটা লাইন, যে কোনো একটা লাইন যদি থাকে ওপি, সেই লাইনটা এক্স এক্সিস এর সাথে যে অ্যাঙ্গেল গুলা ক্রিয়েট করে সেটা আলফা, ওয়াই এক্সিস এর সাথে যে অ্যাঙ্গেল গুলা ক্রিয়েট করে সেটাকে আমরা বলি বিটা, জেড এক্সিস এর সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেটাকে আমরা বলি গামা, সেটাকে আমরা বলি ডিরেকশন অ্যাঙ্গেল। সেই ডিরেকশন অ্যাঙ্গেলের কোসাইন যে অনুপাত কজ আলফা, এটার মানে হচ্ছে এল, কজ বিটা এটা হচ্ছে এম, কজ গামা সেটা হচ্ছে এন, এদেরকে আমরা বলি ডিরেকশন কোসাইন। এখন ডিরেকশন কোসাইনের সাথে যেই কোয়ান্টিটি গুলো প্রপোর্শনাল, যেমন এ বি সি, ঠিক আছে, সেই কোয়ান্টিটি গুলোকে আমরা বলবো ডিরেকশন রেশিও। ঠিক আছে, তার মানে কোনো একটা পয়েন্ট লাইনের ডিরেকশন রেশিও যদি জানা থাকে, তাহলে ডিরেকশন কোসাইন গুলো কি হবে, এ বাই রুট ওভার কমা বি বাই, ঠিক আছে। তার মানে এটাই হচ্ছে আমাদের এল এর সমান, এন্ড দিস ইজ ইকুয়াল টু এম। তার মানে ডিরেকশন রেশিও থেকে আমরা ডিরেকশন কোসাইনও বের করতে পারি। এখন এখানে একটা ব্যাপার আছে, যেমন ওপি যে লাইনটা সেটা তো একটা ভেক্টর হবে, তো ওপি লাইনের সাথে পিও লাইনের পার্থক্যটা কি? আমি যদি একটু ডিরেকশন থেকে বুঝাই, ওপি লাইনের সাথে পি এর পিওর পার্থক্যটা হচ্ছে, যেমন আমি যদি বলি ওপি, সেটা হচ্ছে ও থেকে পি পর্যন্ত ডিরেকশন, আর পিও যে লাইনটা সেটা কিন্তু পি থেকে ও পর্যন্ত ডিরেকশন। তার মানে তাদের অ্যাঙ্গেলের মধ্যে রোটেশন হচ্ছে 180 ডিগ্রি, এটা কি বলা যায়? জি স্যার। তার মানে পিও লাইনের ডিরেকশন কোসাইন গুলো হবে এরকম, পিও লাইনের ডিরেকশন কোসাইন গুলো হবে এরকম, কস 180 ডিগ্রি প্লাস আলফা, কস 180 ডিগ্রি প্লাস বিটা, কস 180 ডিগ্রি প্লাস গামা। তার মানে পিও লাইনের ডিরেকশন কোসাইন যদি আমাদের এল এম এন হয়, সো ওপি এর ডিরেকশন কোসাইন যদি আমাদের এল এম এন হয়, তার মানে পিও এর ডিরেকশন কোসাইন হবে মাইনাস এল
মাইনাস এম মাইনাস এন, তার মানে হবে মাইনাস এ বাই, যেহেতু অপোজিট তার মানে মাইনাস দ্বারা গুণ হইল। তো এই আইডিয়াটি আমরা একটু স্লাইড থেকে সামারাইজ করি। সো যে কোনো একটা লাইন যদি, এই ফিগারটা একটু দেখেন, এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস এর সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে তাদেরকে আমরা বলি ডিরেকশন অ্যাঙ্গেল, আর ডিরেকশন কোসাইন গুলো হচ্ছে তাদের কোসাইন রেশিও। সো এক্স এক্সিস এর ইফেক্ট হচ্ছে 100, ওয়াই এক্সিস এর ইফেক্ট 010, আর জেড এক্সিস এর ইফেক্ট হচ্ছে 001। সো ডিরেকশন কোসাইন থেকে আমরা দেখতে পারলাম কজ আলফাকে বলা যায় এক্স বাই আর, তার মানে এক্স ইকুয়াল টু এল আর, ওয়াই কে বলা যাবে এম আর জেড কে বলা যাবে এন আর। যেমন এই কোয়ান্টিটি গুলো আমাদের একটু মনে রাখতে হয়, ডিরেকশন কোসাইনের প্রুফের ক্ষেত্রে আমরা এগুলো কাজে লাগিয়েছিলাম এবং এগুলো আমরা ডায়াগ্রাম থেকে বুঝতে পারছিলাম যে এক্স এক্সিস বরাবর ইউনিট লেন্থ হচ্ছে এক্স, ওয়াই এক্সিস বরাবর ইউনিট লেন্থ ওয়াই, জেড এক্সিস বরাবর ইউনিট লেন্থ হচ্ছে জেড। আর আর কি স্যার? আর ছিল আমাদের ও থেকে পি পর্যন্ত ডিস্টেন্স বা লেন্থ অফ ওপি। যেমন এখানে একটা বক্স করে দেখাই, লেন্থ অফ ওপিটাই হচ্ছে আমাদের আর। তাহলে কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা, এই ভ্যালুটা 1, আর সাইনের স্কোয়ারের যোগফলটা হবে 2। এখন এ বিসি যদি আমাদের তিনটা কোয়ান্টিটি হয় যারা ডিরেকশন কোসাইনের সাথে সবসময় সমানুপাতিক, তাদেরকে আমরা বলবো ডিরেকশন রেশিও। তার মানে ডিরেকশন রেশিও হচ্ছে ইফেক্ট বোঝায় বা উপাংশ বোঝায়। সো এই প্রুফটা আমরা দেখতে পারলাম যে এল কে বলা যায় প্লাস মাইনাস এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যেই লাইনটা পজিটিভ ডিরেকশনে তার ডিরেকশন কোসাইন গুলো পজিটিভ হবে, আর ডিরেকশন কোসাইন নেগেটিভ হবে যদি অপোজিট ডিরেকশনে থাকে। তার মানে এই বক্সটা তো বোঝা যায় ওপি লাইনের ডিরেকশন কোসাইন যা হবে, পিও লাইনের ডিরেকশন কোসাইন হবে তার নেগেটিভ। এটা কি বুঝাইতে পারলাম? ডিরেকশন কোসাইন ইন টার্মস অফ ডিরেকশন রেশিও। আচ্ছা, কোনো বেসিক কোশ্চেন থাকলে করতে পারেন স্যার। আজকে আমরা কোসাইন এবং রেশিওর ফর্মুলাটা বুঝতে পারলেই মোর দেন এনাফ। কেন মাইনাস আসলো এটা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমরা যদি একটু সামারাইজ করি, আমরা কোঅর্ডিনেট অ্যাক্সেস জানি যে প্রত্যেকটা কোঅর্ডিনেট অ্যাক্সেস এক একটা লাইন দ্বারা আবদ্ধ। একটাকে বলি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। অকটেন গুলো আমাদের কোঅর্ডিনেট অ্যাক্সিসের লাইন সেগমেন্ট থেকে গঠিত হয়। দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব থেকে আমরা বলতে পারি তিনটা লাইন তখনই কোলিনিয়ার হবে বা তিনটা পয়েন্ট একই লাইনের উপরে থাকবে যদি এ বি প্লাস বিসিটা সি এর দূরত্বের সমান হয়। সো সেকশন রেশিও মানে কি স্যার? কোনো একটা লাইনের উপর একটা পয়েন্ট যেটা লাইনের দুইটা প্রান্ত বিন্দুকে একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করে। অনুপাতটা m1:m2 হতে পারে, ঠিক আছে? যদি ইন্টারনাল রেশিও হয় তাহলে প্লাস হবে, এক্সটার্নাল রেশিও হলে মাইনাস হবে। আর মিডল পয়েন্ট কখন পাবো? যখন দুইটা রেশিও সমান হবে, ঠিক আছে? তারপর আমরা একটা ম্যাথ দেখছিলাম যে ওয়াইজেড প্লেন কোন রেশিওতে ডিভাইড করে। ওয়াইজেড প্লেনের উপরে কিন্তু এক্স এর ভ্যালুটা 0 হয়। তারপরে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি দেখলাম ট্রায়াঙ্গেলের জন্য, যেটা তিনটা পয়েন্টের এভারেজ। আর টেট্রাহেড্রন যেটা তিনটা ট্রায়াঙ্গেল দ্বারা গঠিত, সেটার সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে 4টা পয়েন্টের এভারেজ। ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিও হচ্ছে লাইনের অ্যাঙ্গেল বা ইফেক্ট থেকে আসে। এল এম এন এগুলাকেই বলা হয় ডিরেকশন কোসাইন, আর এ বি সি কে বলা হয় ডিরেকশন রেশিও। সো এই প্রুফটা অনেক ইম্পর্টেন্ট। কজ স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার বিটা প্লাস কজ স্কয়ার গামা, সেটা যে কোনো লাইনের ক্ষেত্রেই ডিরেকশন কোসাইনের স্কয়ারের যোগফলটা সবসময় 1 হবে। আর যদি সেটা সাইনের স্কয়ারের যোগফল নেই, সেটা আমাদের 2 হবে। সো ওপি পয়েন্টের ডিরেকশন কোসাইন যদি
এবিসি এর পজিটিভ সেগমেন্ট হয়, তাহলে এবিসি এর নেগেটিভ সেগমেন্টটা হবে পিও, সেটার ডিরেকশন কোসাইন। ঠিক আছে, এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবে। সো 3D আর 2D এর মধ্যে মেইন পার্থক্যটা আসলে কি? 3D বলতে বোঝায় সেখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকবে। ঠিক আছে, 3D মানে হচ্ছে লেন্থ, উইডথ আর হাইটও থাকবে। তার মানে 3D হচ্ছে 3টা ডাইমেনশন দ্বারা গঠিত, বা 2D যে সেগমেন্ট সেখানে কিন্তু এই হাইট সেগমেন্টটা থাকে না, তার মানে সেখানে জেড কোঅর্ডিনেটসটা আমাদের থাকে না। তো 2D তে আমাদের শুধুমাত্র লেন্থ, আর ওয়েট থাকে। সো যে কোনো একটা 3D অবজেক্টকে যদি আমরা চিন্তা করতে চাই, তার মানে সেখানে আমাদের 3টা অ্যাক্সিসের প্রয়োজন হয়, এক্স, ওয়াই, জেড। বা 2D অবজেক্টকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, সেখানে এক্স ওয়াই প্লেনটাই মোর দেন এনাফ। এটা খুব সহজে বোঝা যায় এখান থেকে, যে একটা সিলিন্ডার তো আমরা চিনি, একটা সিলিন্ডার কিন্তু একটা 3D অবজেক্ট, এটাকে আপনি ত্রিমাত্রিক ছাড়া কল্পনা করতে পারবেন না। এখন আমরা যদি সিলিন্ডারের উপর একটা টর্চ লাইট ফেলি উপর থেকে, তাহলে এক্স ওয়াই যে প্লেন, সেই প্লেনের উপরে কি একটা ছায়া পড়বে না স্যার? তো সিলিন্ডারের উপরে যদি টর্চ লাইট ফেলি, যে ছায়াটা পড়বে সেটা কিন্তু একটা সার্কেল হবে। এটা কি বুঝেন? সার্কেল কিন্তু আর 3D অবজেক্ট না, সার্কেলটা হয়ে যাবে 2D অবজেক্ট। ঠিক আছে, সো এ বি সি, এটা হচ্ছে আমাদের এই ডিরেকশন রেশিও। তো এবিসি ডিরেকশন রেশিও বলতে বোঝায় সেটার এক্স এর ইফেক্ট, ওয়াই এর ইফেক্ট অথবা জেড এর ইফেক্ট। আর এল এম এন, তাদেরকে আমরা বলি ডিরেকশন কোসাইন। যেখানে এল হচ্ছে কজ আলফা, এম হচ্ছে কজ বিটা, আর এন হচ্ছে কজ গামা। আচ্ছা, আজকের পুরো ক্লাসটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। সো মোটামুটি সুন্দর মতো এই আইডিয়া গুলো দেওয়া গেল। কোনো ইন্ডিভিজুয়াল কোশ্চেন থাকলে প্লিজ। আচ্ছা, সবাইকে মোটামুটি বুঝতে পারলাম। একটু স্লাইডটা সবাই লিখে নিন, ঠিক আছে? নেক্সট ক্লাসে আসার আগে আমি পিডিএফ করে দিয়ে দিব। আচ্ছা, কোনো কোশ্চেন না থাকলে আমরা কি অ্যাটেন্ডেন্স নিব আজকে? সবাই একটু অ্যাটেন্ডেন্সটা রেসপন্স করবেন। আচ্ছা, আগে একটু কোশ্চেন নিয়ে নি। কার কি কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? বলতে পারেন, আমি আবার বুঝাই দিব। তাহলে একটু এই ফর্মুলা গুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা নেক্সট ক্লাসে আসতে পারবো। সো ত্রিভুজের সেন্ট্রয়েড আর টেট্রাহেড্রনের সেন্ট্রয়েড প্রুফটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কুইজে মাঝে মাঝে আমি দেই। ঠিক আছে, তো প্রুফটা খুবই ইজি, জাস্ট একটু দেখে নিন। আচ্ছা, আজকে কি অ্যাটেন্ডেন্স নিব স্যার? নেন স্যার। তাহলে একটু অ্যাটেন্ডেন্সটা সবাই রেসপন্স করবেন। শফিউল আলম মজুমদার, Yes, sir. আরিয়ান হোসেন, Yes, sir. রুফায়দা তাজরিন, Present, sir. মুশফিকুর রহমান, জাহিদুল ইসলাম, ইয়েস, কাশিমাতুত তায়েবা, সাবিহা তাসনিম, Present, sir. জারিন তাসনিম। Sir. Present, sir. Taiba present. ওকে, কি কাশিমাতুত তায়েবা বলছেন? Yes, sir. ওকে, Sir, Zarin Tasnim present. আচ্ছা, জারিন তাসনিম তো প্রেজেন্ট দিয়েছি স্যার। যাদের প্রেজেন্ট দেওয়া হয়ে যাচ্ছে তারা লিভ নিতে পারেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিক আছে, Sir. সুমাইয়া মালিহা, Yes, sir. তাসফিয়া করিম, সাজিদ হোসেন সিক্ত, Present, sir. তানভীর আহমেদ, Yes, sir. সুমাইয়া আফরিন,